নমস্কার, আমি আদিত্য ঘোষ। আপনাদের সকলকে আমাদের ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা ৫টি স্টক নিয়ে আলোচনা করব, যেখানে এফআইআই এবং ডিআইআই তাদের হোল্ডিং ক্রমশ বাড়িয়ে চলেছে। তো তার আগে একটু ওভারঅল মার্কেট নিয়ে আলোচনা করা যাক। নিফটি ইলেকশন রেজাল্টের দিন ম্যাসিভ ফল দেখালেও সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াস রিকভারি করে প্রায় ২৫,০০০ লেভেল পর্যন্ত পৌঁছেছিল, এবং সেখান থেকে গ্লোবাল সেন্টিমেন্টের কারণে কিছুটা ফল করে তার 50 তে সাপোর্ট নিয়ে বেশ ভালো পজিটিভ মোমেন্টাম দেখাচ্ছে। এই মুহূর্তে নিফটিতে কিন্তু ২৫,০০০ লেভেলের কাছাকাছি একটি রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, এবং এই ২৪,০৫০ লেভেলের কাছাকাছি কিন্তু নিফটিতে একটি সাপোর্ট জোন রয়েছে। নিফটির মতো নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্সও কিন্তু 50 এর কাছাকাছি সাপোর্ট নিয়ে লাস্ট ৩ দিনে বেশ ভালো পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে, এবং এই মুহূর্তে তার অল টাইম হাই রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি ট্রেড করছে। তো চলুন দেখে নেওয়া যাক মার্কেটের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এফআইআই এবং ডিআইআই তারা কি বাইং করছে না সেলিং করছে। এখানে ছোট করে বলে রাখি, এফআইআই হলো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, অর্থাৎ বিদেশি যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর গুলো রয়েছে তাদেরকে এফআইআই বলা হয়, এবং ডিআইআই এর ফুল ফর্ম হলো ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, অর্থাৎ মিউচুয়াল ফান্ড বা যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রয়েছে, অর্থাৎ দেশীয় যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর গুলো রয়েছে তাদেরকে বলা হয় ডিআইআই। তো আমরা যদি ক্যাশ সেগমেন্টে এফআইআই এবং ডিআইআই এর ট্রেডিং অ্যাক্টিভিটি দেখি, তাহলে আমরা দেখতে পারবো লাস্ট 30 দিনে এফআইআই নিট সেলিং করেছে প্রায় ৫০,০০০ কোটি টাকা, সেক্ষেত্রে ডিআইআই বাইং করেছে ৬০,০০০ কোটি টাকা, এবং লাস্ট 1 উইকে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখি প্রায় ৬,০০০ কোটি টাকা এফআইআই সেলিং করেছে, তার এগেনস্টে ৮,৮৯৭ কোটি টাকার বাইং করেছে ডিআইআই। এবং লাস্ট ৩ দিনেও এফআইআই দুদিন সেলিং করলেও ডিআইআই কিন্তু কন্টিনিউয়াস বাইং করে চলেছে, এবং ১৬ তারিখ যেদিনকে আমরা মার্কেটে বেশ ভালো মুভমেন্ট দেখেছিলাম সেদিনকে এফআইআই এবং ডিআইআই দুজনেই বাইং করেছে। তো আজকের আমাদের আলোচনার প্রথম স্টক হলো সিএমএস ইনফো সিস্টেম লিমিটেড। এই কোম্পানিটিকে নিয়ে কিন্তু আগেও আমাদের ইউটিউব চ্যানেলে একটি ডিটেলস ভিডিও বানানো রয়েছে, যেটা প্রায় ৩ মাস আগে আপলোড করা হয়েছিল। এই ভিডিওটা অরুণাভ স্যার বানিয়েছিলেন, আপনারা গিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন। এখানে কোম্পানিটার ডিটেলস ফান্ডামেন্টাল স্টাডি করা হয়েছিল। ৩ মাস আগে যখন এই কোম্পানিটাকে নিয়ে অ্যানালাইসিস করা হয়েছিল তখন কিন্তু কোম্পানিটির প্রাইস ছিল ৪২৫ টাকা। সেখান থেকে কোম্পানিটি কিন্তু বেশ ভালো আপমুভ দেখিয়েছে, এবং এই মুহূর্তে প্রায় ৬০০ টাকার কাছাকাছি ট্রেড করছে। তো চলুন কোম্পানির রিসেন্ট কোয়ার্টারলি রেজাল্টটা কেমন করেছে একটু দেখে নেওয়া যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানিটি জুন কোয়ার্টারে প্রায় ৬০০ কোটি টাকা সেলস রিপোর্ট করেছে, যেটা তার আগের বছরের ৫১২ কোটি টাকার থেকে কিন্তু ভালোই গ্রোথ দেখিয়েছে। এবং আমরা যদি ইয়ার অন ইয়ার অপারেটিং প্রফিটও লক্ষ্য করি, সেটাও কিন্তু গ্রো করেছে। তবে এক্ষেত্রে তাদের অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু অনেকটাই কমেছে, এবং আমরা যদি নেট প্রফিটও দেখি সেটাও কিন্তু ইয়ার অন ইয়ার গ্রো করেছে। এবং আমরা যদি কোয়ার্টার অন কোয়ার্টারও তুলনা করি তাহলে দেখবো নেট প্রফিট কিন্তু একদম ফ্ল্যাট রয়েছে। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিটের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে কোম্পানি কিন্তু তার রিজার্ভস ক্রমশ বৃদ্ধি করে চলেছে, এবং লাস্ট ইয়ারেও বেশ ভালো গ্রোথ দেখা যাচ্ছে। এছাড়া কোম্পানিটি কিন্তু একদম ডেট ফ্রি, বড়োইং জিরো রয়েছে, অর্থাৎ এটাকে কিন্তু একটা স্ট্রং ব্যালেন্স শিট বলা যেতে পারে। এছাড়াও আপনি যদি কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি লক্ষ্য করেন, সেখানেও কিন্তু তার অপারেটিং ক্যাশ ফ্লো বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ কোম্পানিটি তার প্রফিটটাকে ক্যাশে কনভার্ট করতে পারছে। এবং আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবো এফআইআই এবং ডিআইআই কিন্তু তাদের স্টেক অনেকটা বাড়িয়েছে, এবং সেক্ষেত্রে পাবলিক হোল্ডিং কিন্তু ডিক্রিজ করেছে। তবে এক্ষেত্রে অনেকেই মনে করতে পারেন যে প্রমোটার তো তাদের স্টেক ক্রমশ কমিয়ে চলেছে এবং এখন প্রায় জিরোতে এসে দাঁড়িয়েছে। তবে এদের যে প্রমোটার গুলো রয়েছে তারা হচ্ছে এক একটা পিই ফার্ম, অর্থাৎ এরা অনেক ইনিশিয়াল স্টেজে কোম্পানিগুলোতে ইনভেস্ট করে, এবং সেটা একটা কোম্পানিটা গ্রো করে গেলে সেখান থেকে প্রফিট বুকিং করে এক্সিট করে। তবে এই যে প্রমোটারদের স্টেক গুলো সেটা কিন্তু একটা শক্ত হাতেই গেছে, অর্থাৎ এফআইআই ডিআই কিন্তু বেশ ভালো স্টেক বাড়িয়েছে। এবং এই পি ফার্ম সম্পর্কে আমাদের এই স্টকটি নিয়ে বানানো আগের ভিডিওতেও ডিটেলসে আলোচনা করা হয়েছিল, আপনারা ওই ভিডিওটি অবশ্যই দেখবেন। এটা তো ছিল ফান্ডামেন্টাল। এবার চলুন দেখে নেওয়া যাক টেকনিক্যাল চার্টে স্টকটি কেমন জায়গাতে রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টকটি অনেকদিন ধরে তার 50 এর কাছাকাছি কনসলিডেট করার পর তার আপসাইড রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে, এবং তারপর থেকে নিউ হায়ার হাই তৈরি করে চলেছে। এবং এই মুহূর্তে ৬০০ লেভেলের কাছে একটি রেজিস্ট্যান্স পেয়ে স্টকটি কিছুটা ফল দেখালো, সেখান থেকে আবার কিছুটা রিকভারি দেখিয়েছে। অর্থাৎ স্টকটি যদি আবার এখানে কিছুদিন টাইম স্পেন্ড করে তার রেজিস্ট্যান্স ব্রেক করে, এখান থেকে কিন্তু আবার ফার্দার মুভমেন্ট আশা করা যেতে পারে। এখানে একটা কথা বলে রাখি, আজকে আমরা যে স্টকগুলো নিয়ে আলোচনা করছি এগুলোকে কিন্তু একদমই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আমরা একটা জাস্ট অ্যানালাইসিস আপনাদেরকে প্রোভাইড করছি। আপনাদের যদি কোনো স্টক ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের ফার্দার অ্যানালাইসিস করে তারপরেই সিদ্ধান্ত নেবেন। আজকের আমাদের দ্বিতীয় স্টক হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ। তো চলুন প্রথমে কোম্পানিটি সম্পর্কে দেখে নেওয়া যাক। প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা 1983 তে তৈরি হয়েছে, এবং এটা একটা লিডিং বায়োটেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং কোম্পানি। আমরা যদি কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও দেখি তাহলে দেখতে পারবো বায়ো এনার্জি থেকে কোম্পানি 74% রেভিনিউ আসে,
হাই পিউরিটি সলিউশন থেকে 8% রেভিনিউ এবং ইঞ্জিনিয়ারিং বিজনেস থেকে কোম্পানির 18% রেভিনিউ আসে। কোম্পানিটির মোট 4টে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে ইন্ডিয়াতে, এবং আমরা যদি কোম্পানির জিওগ্রাফিক্যাল স্প্লিট দেখি তাহলে ডোমেস্টিক রেভিনিউ হলো 80% এবং এক্সপোর্ট রেভিনিউ হলো 20%। এবং ফাইন্যান্সিয়াল ইয়ার 24 এর শেষে কোম্পানিটির কাছে কিন্তু 3,554 কোটি টাকার একটা হেলদি অর্ডার বুক রয়েছে। এবং এছাড়াও এখানে বাকি অনেক ডিটেলস রয়েছে, আপনি চাইলে ডিটেলসে পড়তে পারেন। তো চলুন কোম্পানিটির ওভারঅল ফান্ডামেন্টাল নিয়ে একটু আলোচনা করা যায়। কোম্পানিটির আরওসি রয়েছে 29.3%, যেটা কিন্তু বেশ ভালো বলা যায়। কোম্পানিটির ডেট টু ইকুইটি রেশিও রয়েছে 0.13, যেটা কিন্তু ঠিকঠাক বলা যায়। আমরা যদি কোম্পানিটির ইনভেন্টরি টার্নওভার রেশিও দেখি, সেটা রয়েছে 7.12, এবং সেটা লাস্ট 3 ইয়ার্স এর ইনভেন্টরি টার্নওভার রেশিওর থেকে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনাদের জন্য এখানে একটা প্রশ্ন থাকলো, ইনভেন্টরি টার্নওভার রেশিও কি এবং এটা বাড়া ভালো না খারাপ? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন এবার কোম্পানির রিসেন্ট কোয়ার্টারের রেজাল্টটা নিয়ে একটু আলোচনা করা যাক। আমরা যদি কোম্পানির রিসেন্ট কোয়ার্টারের রেজাল্টটা দেখি, সেখানে দেখবেন যে কোম্পানির সেলস কিন্তু ইয়ার অন ইয়ার খুব একটা বৃদ্ধি পায়নি, একটা ফ্ল্যাট বা একটু ডিক্লাইন দেখা যাচ্ছে। তবে কোম্পানির নেট প্রফিট কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কেন? কারণ আপনি যদি দেখেন জুন 2023-এ কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ছিল 10%, তবে লাস্ট কোয়ার্টারে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন বৃদ্ধি পেয়ে 13%-এ দাঁড়িয়েছে। সেই কারণে সেলস খুব একটা না বাড়লেও নেট প্রফিটে কিন্তু অনেকটা ইয়ার অন ইয়ারে ইনক্রিজ দেখা যাচ্ছে। এবং আপনি যদি লক্ষ্য করেন, কোম্পানিটি কিন্তু লাস্ট কয়েক কোয়ার্টারে তার অপারেটিং প্রফিট মার্জিন বৃদ্ধি করে চলেছে এবং এই মুহূর্তে 13% অর্থাৎ আপার সাইডে হোল্ড করার চেষ্টা করছে। এছাড়াও আমরা যদি ইয়ারলি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টেও দেখি, সেখানেও কিন্তু তার কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কোম্পানিটির ক্যাশ কনভার্সেশন সাইকেলও কিন্তু ডিক্রিজ হয়েছে। এবং মোস্ট ইন্টারেস্টিং পার্ট, যার বেসিসে আমরা আজকে স্টকগুলোকে চুজ করেছি, সেটা হলো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। সেখানে যদি আপনি লক্ষ্য করেন, পাবলিক হোল্ডিং কিন্তু ক্রমশ কমে চলেছে এবং সেটা ইনক্রিজ হয়েছে কোথায়? এফআইআই এবং ডিআইআই। আপনি যদি একটু খেয়াল করেন, দেখতে পারবেন গত জুন কোয়ার্টারে ডিআইআই এই কোম্পানিতে মাত্র 8% স্টেক হোল্ড করতো। সেখান থেকে এক বছরে ডিআইআই কিন্তু তাদের স্টেক প্রায় দ্বিগুণ করেছে, এখন 16.65% তারা স্টেক ওন করে। তো এটা তো ছিল ফান্ডামেন্টাল। এবার চলুন একটু টেকনিক্যালটা দেখে নেওয়া যায়। টেকনিক্যালি স্টকটি তার অল টাইম হাই লেভেলের কাছাকাছি ট্রেড করছে এবং রিসেন্টলি 50 এর কাছাকাছি সাপোর্ট নিয়ে স্টকটি তার রেজিস্ট্যান্স ব্রেক করেছে। এবং আপনি যদি লক্ষ্য করে দেখেন, স্টকটিতে কিন্তু ভলিউমও বেশ ইনক্রিজ করেছে। আজকের আমাদের তৃতীয় স্টক হলো প্রিকল লিমিটেড। এই স্টকটিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আগেও আলোচনা করা হয়েছিল। প্রায় 9 মাস আগে দিওয়ালি উপলক্ষে অরুণব স্যার একটা ভিডিও বানিয়েছিলেন, সেই ভিডিওতে এই স্টকটিকে নিয়ে আলোচনা করা হয়েছিল। আপনারা যারা এই ভিডিওটি এখনো দেখেননি, তারা অবশ্যই একবার এই ভিডিওটি গিয়ে দেখতে পারেন। এবং 9 মাস আগে যখন স্টকটি নিয়ে আলোচনা করা হয়েছিল, তখন স্টকটির দাম ছিল 320 টাকা। সেখান থেকে স্টকটি কিন্তু এখন প্রায় 522 টাকার কাছাকাছি ট্রেড করছে, অর্থাৎ সেখান থেকে কিন্তু একটা হিউজ আপ মুভ দেখিয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কোম্পানিটি কি করে। Picol Limited is engaged in the business of manufacturing and selling instrument cluster and other allied automobile components to OEM and রিপ্লেসমেন্ট মার্কেট। অর্থাৎ কোম্পানিটি অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য যে স্পেয়ার পার্টস সেগুলোকে বানায়। কোম্পানিটি 1974-এ তার ব্যবসা শুরু করে এবং এর হেডকোয়ার্টার হচ্ছে তামিলনাড়ুতে। আমরা যদি কোম্পানির ওয়েবসাইটে যাই, তাহলে আমরা দেখতে পারবো কোম্পানিটি কিন্তু অল সেগমেন্টেই সার্ভিস দেয়, অর্থাৎ প্যাসেঞ্জার ভেহিকেল, কমার্শিয়াল ভেহিকেল, ট্র্যাক্টর, অফ রোড ভেহিকেল, টু হুইলার, অর্থাৎ বিভিন্ন সেগমেন্টের জন্যই কিন্তু তারা স্পেয়ার পার্টস তৈরি করে থাকে। আমরা যদি কোম্পানির কাস্টমার লিস্ট দেখি, সেখানে কিন্তু বেশ বড় বড় কোম্পানির নাম রয়েছে, যেমন হন্ডা, বাজাজ, বিএমডব্লিউ, হিরো, কাওয়াসাকি, মারুতি সুজুকি ইত্যাদি। আমরা যদি কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও দেখি, তাহলে আমরা দেখতে পারবো এখানে বিভিন্ন ধরনের সেন্সর, কানেক্টেড ভেহিকল সলিউশন, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ইত্যাদি। এছাড়াও তারা অ্যাকশন কন্ট্রোল অ্যান্ড ফ্লুইড ম্যানেজমেন্ট সিস্টেমের ভেতরেও ফুয়েল পাম্প মডিউল, ডিস্ক ব্রেক, অয়েল পাম্প ইত্যাদি ম্যানুফ্যাকচার করে থাকে। আমরা যদি কোম্পানির জিওগ্রাফিক্যাল রেভিনিউ ব্রেকআপ দেখি, তাহলে 92% রেভিনিউ কিন্তু এর ডোমেস্টিক মার্কেট থেকেই আসে এবং মাত্র 8% রেভিনিউ এক্সপোর্ট মার্কেট থেকে আসে। এবং কোম্পানিটির এই মুহূর্তে মোট 10টি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে, যার মধ্যে 9টি রয়েছে ইন্ডিয়াতে এবং 1টি রয়েছে ইন্দোনেশিয়াতে। আমরা যদি কোম্পানির বেসিক রেশিও গুলো দেখি, যেরকম আরওসি রয়েছে 24.5, যেটা কিন্তু বেশ ভালো। ডেট টু ইকুইটি রয়েছে 0.07, যেটা খুবই কম। এই কোম্পানির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিটির ইনভেন্টরি টার্নওভার রেশিও তার প্রিভিয়াস 3 ইয়ার্স অ্যাভারেজ ইনভেন্টরি টার্নওভার রেশিওর থেকে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবার যদি আমরা কোম্পানির রিসেন্ট কোয়ার্টারলি রেজাল্টটা দেখি, সেখানে কিন্তু কোম্পানিটি হাইয়েস্ট এভার রেভিনিউ এবং হাইয়েস্ট এভার অপারেটিং প্রফিট পোস্ট করেছে।
এবং কোম্পানিটি কিন্তু তার অপারেটিং প্রফিট মার্জিনও আপার সাইডে হোল্ড করছে। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিটের দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবো কোম্পানি কিন্তু ক্রমশ তার রিজার্ভ বাড়িয়ে চলেছে এবং উল্টো দিকে তার বড়োইংস কমিয়ে চলেছে। এটা কিন্তু বেশ পজিটিভ দিক। এছাড়াও আপনি যদি দেখেন কোম্পানিটির আরওসি কিন্তু ইয়ার অন ইয়ার বেশ ভালো ইনক্রিজ করেছে। এবার যদি আমরা কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা খেয়াল করি তাহলে দেখবো লাস্ট জুনে অর্থাৎ আগের বছরে কোম্পানির প্রমোটাররা প্রায় 2% কাছাকাছি তাদের স্টেক ইনক্রিজ করেছিল এবং আপনি যদি দেখেন লাস্ট কয়েক কোয়ার্টার ধরে পাবলিকের শেয়ার হোল্ডিং কিন্তু একটা সময় 50%-এর বেশি ছিল, সেখান থেকে কমে এখন প্রায় 30%-এর কাছাকাছি এসছে। এটা কেন হয়েছে? আমরা যদি পাবলিকটাকে ডিটেলসে দেখি তাহলে দেখবো এখানে রয়েছে মিন্ডা কর্পোরেশন। অর্থাৎ মিন্ডা কর্পোরেশন এই কোম্পানিটাতে একটা সময় 15% স্টেক নিয়েছিল, যেটা তারা পুরোটাই বিক্রি করে দিয়েছে এবং এই স্টেকটা পুরোটাই ম্যাক্সিমামটাই কিনেছে দেখুন এফআইআই ডিআইআই। এই ডিসেম্বরের কোয়ার্টারের পর থেকে একবারে দেখুন এফআইআই এবং ডিআইআই দুজনেরই কিন্তু স্টেক অনেকটা ইনক্রিজ করেছে এবং রিসেন্ট কোয়ার্টারেও এফআইআই কিন্তু তাদের স্টেক বাড়িয়েছে। তো এটা তো ছিল ফান্ডামেন্টাল। তো চলুন এবার দেখে নেওয়া যায় টেকনিক্যাল চার্টে স্টকটি কেমন জায়গাতে রয়েছে। আপনি যদি খেয়াল করেন স্টকটি তার 50 এর কাছাকাছি সাপোর্ট নিয়ে কিন্তু একটা হায়ার হাই বানিয়ে চলছিল, তবে এখানে স্টকটি তার 50 কে ব্রেক করলেও আবার তার 200 এর কাছাকাছি সাপোর্ট নিয়ে কন্টিনিউয়াস আপমুভ দেখায় এবং এই মুহূর্তে স্টকটি তার অল টাইম হাই লেভেলের রেজিস্ট্যান্সকে অ্যাজ এ সাপোর্ট হিসেবে কনভার্ট করার চেষ্টা করছে। আমাদের আজকের ভিডিওর পরবর্তী স্টক হলো টিডি পাওয়ার সিস্টেম লিমিটেড। তো চলুন দেখে নেওয়া যাক কোম্পানিটি কি করে। আমরা এখানে দেখতে পাচ্ছি টিডি পাওয়ার সিস্টেম ইজ এঙ্গেজ ইন ম্যানুফ্যাকচারিং এসি জেনারেটর অ্যান্ড ইলেকট্রিক মোটরস ফর ভেরিয়াস অ্যাপ্লিকেশন। অর্থাৎ কোম্পানিটি জেনারেটর এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিক মোটর তৈরি করে এবং এই এসি জেনারেটরসই কিন্তু কোম্পানির প্রায় 63% রেভিনিউ কন্ট্রিবিউট করে। অর্থাৎ বলা যেতে পারে যে এটিই কোম্পানির মেন প্রোডাক্ট। আমরা যদি কোম্পানির জিওগ্রাফিক্যাল স্প্লিট দেখি সেখানে ইন্ডিয়া থেকে কোম্পানির 59% রেভিনিউ আসে এবং এক্সপোর্ট মার্কেট থেকে 41% রেভিনিউ আসে। এখানে যদি খেয়াল করেন দেখতে পারবেন অ্যাজ অন এফওয়াই 24 অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার 24 এর শেষ অনুযায়ী কোম্পানির প্রায় 1200 কোটি টাকার কাছাকাছি একটি অর্ডার বুক রয়েছে, যার মধ্যে 40% হচ্ছে এক্সপোর্ট মার্কেটের, 35% আছে রেলওয়েজ থেকে এবং ডোমেস্টিক মার্কেটের রয়েছে 22%। কোম্পানিটির এই মুহূর্তে দুটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, তবে কোম্পানিটি ফাইন্যান্সিয়াল 24-এ কর্ণাটকে প্রায় 15 একর জমি অ্যাকুয়ার করেছে, যেখানে তারা তাদের থার্ড ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিটা সেট আপ করতে চলেছে এবং পরবর্তী 2 বছর অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার 25 এবং 26-এ কোম্পানিটি প্রায় 120 কোটি টাকার ক্যাপেক্স করতে চলেছে এবং কোম্পানিটি ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এ অর্থাৎ চলতি অর্থ বছরে প্রায় 1200 কোটি টাকার সেলস এক্সপেক্ট করছে। আমরা যদি কোম্পানির এখনকার সেলস দেখি তাহলে দেখতে পারবো কোম্পানিটি 2024-এ প্রায় 1000 কোটি টাকার সেলস করছে, অর্থাৎ এখান থেকে প্রায় 20%-এর ইনক্রিজ কোম্পানিটি এক্সপেক্ট করছে। তো চলুন এবার কোম্পানিটির বেসিক রেশিও গুলো দেখে নেওয়া যাক। কোম্পানিটির আরওসি রয়েছে 25%-এর কাছাকাছি, যেটা বেশ ভালো বলা যায় এবং এই কোম্পানির ক্ষেত্রেও কোম্পানির গত 3 বছরের ইনভেন্টরি টার্নওভার রেশিওর থেকে এখনকার ইনভেন্টরি টার্নওভার রেশিওটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আরেকটা পজিটিভ জিনিস হলো কোম্পানিটা একদমই ডেট ফ্রি। এবার যদি আমরা কোম্পানিটির রিসেন্ট কোয়ার্টারলি রেজাল্টটা দেখি তাহলে আমরা দেখতে পারবো জুন কোয়ার্টারে কিন্তু কোম্পানিটি ইয়ার অন ইয়ার বেশ ভালোই সেলস গ্রো করেছে, যেটা আগের জুনে ছিল 2020 কোটি টাকা, সেটা বৃদ্ধি পেয়ে 2074 কোটি টাকা হয়েছে এবং আমরা যদি অপারেটিং প্রফিটটাও খেয়াল করি তাহলে দেখবো 39 কোটি টাকাটা 48 কোটি টাকা হয়েছে এবং অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু সেম রয়েছে এবং নেট প্রফিটেও কিন্তু আমরা ইয়ার অন ইয়ারে একটা ইনক্রিজ দেখতে পাচ্ছি এবং কোয়ার্টার অন কোয়ার্টারও কিন্তু এটা বৃদ্ধি পেয়েছে। ব্যালেন্স শিটে কিন্তু কোম্পানি তার রিজার্ভ বেশ ভালোই গ্রো করে চলেছে এবং একটা সময় কোম্পানিতে বড়োইংস থাকলেও সেটা কিন্তু এখন জিরো হয়ে গেছে, অর্থাৎ এটা একটা ডেট ফ্রি কোম্পানি এবং আপনি যদি কোম্পানির আরওসি খেয়াল করেন তাহলে লাস্ট কয়েক বছরে কিন্তু কোম্পানিটি বেশ ভালো ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো একদিকে যেরকম পাবলিক হোল্ডিং ক্রমশ কমেছে, অপরদিকে এফআইআই এবং ডিআইআই কিন্তু তাদের স্টেক অনেকটাই বাড়িয়েছে এবং লাস্ট কিছু কোয়ার্টারে এফআইআইস কিন্তু তাদের স্টেক বেশ ভালো হারে বৃদ্ধি করেছে। এছাড়াও আমরা যদি কোম্পানির ইনভেস্টর প্রেজেন্টেশনটা দেখি তাহলে আমরা দেখতে পারবো ফাইন্যান্সিয়াল ইয়ার 2013-তে কোম্পানিটি ডোমেস্টিক মার্কেটের শেয়ার ছিল 84% এবং 16% শেয়ার ছিল এক্সপোর্ট মার্কেট থেকে, যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার 24-এ দাঁড়িয়েছে 59% ডোমেস্টিক মার্কেট থেকে এবং 41% এক্সপোর্ট মার্কেট থেকে, অর্থাৎ তাদের এক্সপোর্ট মার্কেটের শেয়ারটা কিন্তু বেশ ভালো হারে বৃদ্ধি পেয়েছে। এবং এছাড়াও আপনি যদি রিসেন্ট কোয়ার্টারেরটাও দেখেন অর্থাৎ কোয়ার্টার এন্ডেড জুন 2024, টিডি পাওয়ার সিস্টেম ইনস্টলড 122 generator with 37% of those supplied in domestic market and remaining 63% are exported. অর্থাৎ লাস্ট কোয়ার্টারে কোম্পানিটি টোটাল 122টা জেনারেটর ইনস্টল করেছে, যার ভিতরে 37% ডোমেস্টিক মার্কেটে এবং বাকি 63% এক্সপোর্ট। অর্থাৎ এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে কোম্পানি কিন্তু এক্সপোর্ট মার্কেটেও বেশ ভালো হারে গ্রো করছে। এছাড়াও আমরা যদি কোম্পানিটির রিসেন্ট কোয়ার্টারের অর্ডার ইনফ্লো দেখি সেটা কিন্তু হাইয়েস্ট এভার কোয়ার্টারলি অর্ডার ইনফ্লো
এবং 30শে জুন পর্যন্ত ডেটা অনুযায়ী কোম্পানিটির কিন্তু একটি ডাইভার্সিফাই অর্ডার বুক রয়েছে, যার টোটাল ভ্যালু হলো প্রায় 12,150 মিলিয়ন। তো এটা তো ছিল ফান্ডামেন্টাল। তো চলুন এবার টেকনিক্যাল চার্টটাও একটু দেখে নেওয়া যাক। টেকনিক্যাল চার্টে খেয়াল করবেন কোম্পানিটি কিন্তু কন্টিনিউয়াসলি তার 200 EM এর ওপরেই ট্রেড করে চলেছে এবং তার 50 EM এর কাছাকাছি সাপোর্ট নিয়ে হায়ার হাই তৈরি করে চলেছে। এবং এই মুহূর্তে আমরা যদি দেখি আপার লেভেলে একটা জোন তৈরি করে তার আপসাইড রেজিস্ট্যান্স ব্রেক করে সেই রেজিস্ট্যান্সটাকে রিট্রেস করার চেষ্টা করছে। আরেকবার আপনাদেরকে বলে রাখি, এই স্টকগুলোকে কিন্তু আপনারা কোনো মতেই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আপনারা এই স্টকগুলোতে ফার্দার অ্যানালাইসিস করতে পারেন, তারপর আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের আজকের ভিডিওর পঞ্চম এবং শেষ স্টক হলো জেটিএল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিটি মেনলি স্টিল পাইপ ম্যানুফ্যাকচার করে থাকে। আপনি যদি কোম্পানির ওয়েবসাইটে যান তাহলে দেখতে পারবেন এই ধরনের যে স্টিলের পাইপগুলি হয় সেগুলি এই কোম্পানিটি ম্যানুফ্যাকচার করে থাকে, আর এগুলো মেনলি কনস্ট্রাকশনের কাজেই ব্যবহার হয়ে থাকে। তো চলুন কোম্পানির একটু বেসিক ফান্ডামেন্টাল দেখে নেওয়া যাক। কোম্পানিটি আরওসি রয়েছে প্রায় 25%, যেটা বেশ ভালো। এক্ষেত্রেও কিন্তু কোম্পানির ইনভেন্টরি টার্নওভার রেশিও বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কোম্পানিটির ডেট টু ইকুইটি রেশিও খুবই কম। রিসেন্ট কোয়ার্টারে কোম্পানিটির রেজাল্টও ভালো করেছে, যেখানে তার সেলস এবং নেট প্রফিট ইয়ার অন ইয়ার দুটোতেই ইনক্রিজ রয়েছে। এবং আমরা যদি ইয়ারলি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখি, সেখানেও কিন্তু কোম্পানির সেলস এবং প্রফিটে একটা কনস্ট্যান্ট গ্রোথ রয়েছে। আর আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি, সেখানে কোম্পানির রিজার্ভ কিন্তু বেশ ভালো বৃদ্ধি পেয়েছে এবং অপরদিকে বড়োইংসও কমেছে। এবং এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নেও আমরা লক্ষ্য করতে পারছি যে পাবলিক হোল্ডিং কিন্তু ক্রমশ ডিক্রিজ হয়েছে এবং অপরদিকে এফআইআই এবং ডিআইআই কিন্তু তাদের স্টেক বাড়িয়েছে। এক্ষেত্রে আপনি যদি দেখেন এফআইআই তাদের স্টেক প্রায় ডবল করেছে এবং অন্যদিকে ডিআইআই নতুন করে তাদের স্টেক বৃদ্ধি করছে। এটা তো ছিল ফান্ডামেন্টাল। এবার চলুন একটু টেকনিক্যালটাও আলোচনা করা যাক। টেকনিক্যাল চার্টে কিন্তু স্টকটি একটি শার্প কারেকশনের পর তার 50 এবং 200 EM এর আশাপাশি একটা জোন তৈরি করে ট্রেড করে চলেছে এবং লাস্ট ট্রেডিং ডেতেও স্টকটা প্রায় 6% এর কাছাকাছি আপমুভ দেখিয়েছে। তবে এই লেভেলের স্টকটিতে একটি রেজিস্ট্যান্স রয়েছে। স্টকটি যদি এখানে কিছুটা টাইম স্পেন্ড করে এটিকে ব্রেক করে, তাহলে আমরা একটা আপসাইড মুভমেন্ট দেখলেও দেখতে পারি। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন আপনাদের কোন পার্টি সব থেকে ভালো লাগলো, বা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।